বা পড়েননি, শুধু ক্ষমা চাওয়ার হেডলাইন দেখে তার অনুভূতিটা তিনি বলছেন। সম্ভবত সাংবাদিকের প্রশ্নের প্রশ্নের জবাবে বলছে, এবং এটা আর এক ধরনের একটা প্রতারণাও বলতে পারেন, একটা খুচরা চালাকিও বলতে পারেন। জামায়াতের আমির আজকে যে কথা বলেছেন সেম কথা আগে একাধিকবার তারা বলেছেন, যদি কিন্তু ব্যবহার করে, যে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি। আর একটা যেটা হান্নান মাসুদ পয়েন্ট আউট করেছে রাইটলি, সেটা হলো 47 এবং 71। তাদের মোটিভটা হচ্ছে এর মাধ্যমে 1947 সালে দেশ বিভাগের বিরোধিতা করেছিল, দেশভাগের বিরোধিতা করেছিল জামাত, আর 71-এ স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল জামাত। সুতরাং দেশভাগ নিয়ে তাদের অবস্থান ছিল, সেটা ভুল ছিল। 71-এ বাংলাদেশ নিয়ে যে স্বাধীনতার সিদ্ধান্ত, সেখানে রাজনৈতিক ভুল ছিল। এই দুইটা রাজনৈতিক ভুলের তারা ভুলটা স্বীকার করলো। কিন্তু রাজনৈতিক ভুলের থেকেও বড় অপরাধ হচ্ছে 71-এ এদেশের বহু মানুষ ধর্ষিত হয়েছে, বহু নারী, তার দায়টা জামাতের ঘাড়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অভিযুক্ত। তারা এদেশে বহু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গণহত্যা হয়েছে, তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জামাত সেখানে অভিযুক্ত। 47 সালে জামায়াতের বিরুদ্ধে কোনো ধর্ষণের অভিযোগ আসছে আমি কিন্তু শুনিনি, তারা করেছে কিনা এখন তারাই বলতে পারবে। 47 সালে তাদের বিরুদ্ধে খুনের গণহত্যার অভিযোগ আছে কিনা আমি জানি না, তাহলে তারা এখন এক্সপ্লোর করুক যে 71-এ আমরা যা করেছিলাম 47-ও তাই করেছিলাম। এই চালাকি করে যদি কিন্তু ব্যবহার করে, যদি মনে কষ্ট দিয়ে থাকি, মনে কষ্টের ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা একরকম, আর গণহত্যা চালানো, ধর্ষণের সঙ্গে অভিযুক্ত হওয়া, সেই সব থেকে নিজেদেরকে হয় প্রমাণ করা, অথবা সেই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ দায় নিয়ে ভুল স্বীকার করে তার ক্ষমা চাওয়া, এবং যথাযথ তদন্তের মাধ্যমে তার দলের কেউ যদি যুক্ত থাকে তার শাস্তি তারা মেনে নেবে, সেই ঘোষণা দেওয়া, এটা হচ্ছে সত্যিকার অর্থে ক্ষমা চাওয়া হতো। তারা যদি ওই ঘটনার জন্য প্রথমত দায় স্বীকার করে ক্ষমা চাবে, দ্বিতীয়ত বলতে হবে যদি ফৌজদারি অপরাধে যুক্ত হয় কেউ, খুন, হত্যা, ধর্ষণ, এরকম কোনো ঘটনায় যুক্ত থাকে, প্রমাণ হয়, তাহলে নির্মোহভাবে জামায়াতের অভিযুক্তদের বিরুদ্ধে হোক, ওই হাসিনার আমলে যেরকম রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে ওই তদন্ত নয়, সত্যিকার তদন্ত করে জামাতের যারা যেখানে তৃণমূল পর্যন্ত ওই সময়ের যারা নেতৃত্ব দিয়েছে, যারা পাকিস্তানের আর্মিদেরকে পথ চিনিয়েছে, পাকিস্তানের আর্মিরা কি আমার গ্রামে গঞ্জে সব পথ চিনত যে কোনো বাড়িতে গিয়ে কোনো মেয়েকে ধর্ষণ করবে? তারা কি পথ চিনত গ্রামে গঞ্জে সব জায়গায় যে সেখানে গিয়ে হত্যাকাণ্ড ঘটাবে? আগুন দিয়েছে কারা? পাকিস্তানি আর্মিরা আগুন দিয়েছে এদেশের দোসররা, বাড়ি চিনিয়েছে এদেশের দোসররা। সেই দোসর কারা ছিল? তাহলে তাদের সেটা দায় নিতে হবে, এবং যারা করেছে তদন্ত সাপেক্ষে তা কেউ যদি প্রমাণিত হয় দোষী, তার শাস্তি রাষ্ট্রীয় আইনে হবে, এবং সেই শাস্তি জামাতের দলগতভাবে মেনে নিতে হবে। যে কেউ অপরাধী চিহ্নিত হলে, দোষী সাব্যস্ত হলে, প্রমাণিত হলে, তার শাস্তি হলে জামাতের আপত্তি থাকবে না। সেই পথে না গিয়ে একটা চালাকি এবং প্রতারণার আশ্রয় নিয়ে একটা ক্ষমা চাওয়ার যদি কিন্তু ব্যবহার করেছে। এবং আজকে এটা নতুন না, সেম এই একই ল্যাঙ্গুয়েজের কথা এই ভদ্রলোক আগেও বলেছেন, এই দল থেকে অন্য নেতারা বলেছেন। এইটা নতুন কোনো ক্ষমা চাওয়া না। রাশেদ খান, আপনার মন্তব্য শুনতে চাই লাস্ট এই বিষয়ে শুনতে চাইছি, আপনি কিভাবে দেখছেন জামাত ইসলামের? জামাত ইসলাম আজকে আনুষ্ঠানিকভাবে 71-এর ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করে নাই। আমি জামাতের আমির সাহেবের যে বক্তব্য, সকালে আমি যখন ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম, ফেসবুকে ঢোকার পরে দেখলাম যে একটি বক্তব্য আসলো, আমি কয়েকবার শুনলাম, কারণ হেডলাইন দেখে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে কি তারা এই কথা বলেছেন। মানে হেডলাইনটা ছিল যে 71 প্রসঙ্গে জামাতের আমির ক্ষমা চাইলেন। মানে আমি দেখলাম যে না, ওই আগে যে কথা বলেছিলেন যে 47 থেকে আজ অবধি, মানে আজকের তারিখের কথা তিনি বলেছেন যে আজকে সম্ভবত 22 অক্টোবরের কথা, 22 অক্টোবর, বাংলাদেশে তো 23 অক্টোবর হয়ে গেছে। তো এই সময় পর্যন্ত যারা আমাদের আচরণে দুঃখ পেয়েছেন, মনে কষ্ট পেয়ে থাকলে, এবং তিনি এটিও বলেছেন যে ওই সময় জামাতের নেতৃবৃন্দের যে রাজনৈতিক সিদ্ধান্তর কথা তিনি বলেছেন, অর্থাৎ সেই সময় তিনি আরো স্পষ্ট করেছেন যে ওই সময় জামাত চায়নি যে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হোক। অর্থাৎ
আজকে যে বক্তব্য, এটা সম্ভবত কোনো একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, সেটির উত্তর দিতে গিয়ে তিনি এই কথা বলেছেন। অর্থাৎ তিনি নিজ থেকে আনুষ্ঠানিক কোনো মানে আয়োজন করে এই ধরনের ঘোষণা দিয়েছেন সেটি না। বাট আমার কাছে যেটি মনে হয়, দেখেন বাংলাদেশের জনগণ আর এই আপনার স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, রাজাকার, আলবদর এই কথাগুলো শুনতে চায় না। এবং যেটা আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরেও দেখেছি, ডাকসু নির্বাচন বা আপনার অন্যান্য নির্বাচনের সময় যখন শিবিরের পক্ষ থেকে যিনি আপনার প্রার্থী ছিলেন, ভিপি ক্যান্ডিডেট সাদিক কায়েম, তাকে নিয়ে বামপন্থী সংগঠনের কয়েকজন স্লোগান দিচ্ছিলেন যে তুমি কে আমি কে না, সাদিক কায়েম পাকিস্তানি, পাকিস্তানি সম্ভবত তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি। তো এই স্লোগান দেওয়ার কারণে কিন্তু সাদিক কায়েম একবার ভোট বেশি পেয়েছে, যেটা আমরা শুনি। বা রাজাকার, পাকিস্তানি অনেক কথা বলা হয়েছে। আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য আমি শুনেছি, তিনি বলছেন যে আসলে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি এইগুলো বলে জাতিকে বিভক্ত করা যাবে না। বিএনপির নেতাদেরও অনেক বক্তব্য শুনেছি এই ধরনের কথা বলে। এমনকি আমরা যারা তরুণ প্রজন্ম, আমরাও এটি মনে করি যে আসলে এই মুহূর্তে আর ওই 54 বছর আগের যে ইতিহাস, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এইভাবে জাতিকে আওয়ামী স্টাইলে বিভক্ত করা যাবে না। আর এই জন্য আমি মনে করি যে জামাতের উচিত হবে, যেহেতু এটা নিয়ে অনেকে বিতর্ক সৃষ্টি করে, সুতরাং তাদের উচিত হবে এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্য জাতির সামনে হাজির করা, আনুষ্ঠানিকভাবে, নট কোনো এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রাম থেকে, আনুষ্ঠানিক একটা আয়োজন তাদের করে এই ধরনের দুঃখ প্রকাশ করলে সেটি বেটার। একদম ধন্যবাদ আপনাকে। আনন্দ মাসুদ, আপনি যদি কিছু অ্যাড করতে চান এখানে। না, দেখেন আমি আসলেই জামাতের ভাই যেটা বললো পুরো বক্তব্যটা শুনিনি। আপনি আমাকে যেভাবে কোশ্চেন করছেন যে হচ্ছে সেভাবে আমি রিপ্লাই দিয়েছি। তবে আজকের পর এই সময় এসে আমি রাশেদার মতো একই কথা বলবো, স্বাধীনতার সপক্ষের শক্তি কিংবা বিপক্ষের শক্তি বলে 54 বছর পরে স্বাধীনতা বিভক্ত করলে বিভাজনটাই বাড়বে। তার চাইতে বরং সকলকে, যারা হচ্ছে সেই প্রজন্মটা আসলে এখন নেইও বলতে গেলে, যারা হচ্ছে 71-এর সময় জীবিত ছিলেন তেমন কেউ নেই, কারণ বাকিদেরকে দোষারোপ করে সেটা তো সাদিক কায়েমদেরকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করে নিয়েছে। আমরা বিভাজনটা চাই না। তবে জামাতের উচিত, যদি এটা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া না হয়, জামাতের উচিত তার আনুষ্ঠানিক ক্ষমাটা চাওয়া উচিত। ছোট্ট একটা প্রশ্ন করতে পারি অনুমতি দিলে? প্রয়োজনে রাষ্ট্রীয় তদন্তে শোনেন, আহ্বান করা। আপনারা দুজনেই জামাতের প্রশ্নে যে কথা বলেছেন বিভাজন না করবার জন্য, ইটস এ গুড জেস্টার। এবং 1975-এর পট পরিবর্তনের ফলেই বিভাজন না রাখার জন্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করবার সুযোগও দিয়েছিলেন। কিন্তু আপনি ভাবেন তো যে আজকে এই যে গণহত্যা চালালো 24-এ এসে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের নেতাদের এই গণহত্যার অভিযোগে, এই খুনের অভিযোগে আমরা কোনো বিচার করলাম না বা করতে পারলাম না। 20 বছর পরে ওই প্রজন্ম বা 30 বছর পরে এসে কি ওই কথা আওয়ামী লীগের পক্ষ থেকে যে কেউ বলে যে আওয়ামী লীগের বিচার ছাড়াই তাদেরকে মেনে নিতে হবে এবং তারা তাদের ভুল স্বীকার করুক তাহলে হবে? আপনারা আমরা কি সেটা মানব? আমি মনে হয় যে দেশের মানুষ অনেক আগেই এই ব্যাপারে একটা সমাধানে পৌঁছাইছে। 75-এর পরপরই দেশের মানুষ যখন তাদেরকে রাজনীতির সুযোগ দিয়েছে, তখন সবচেয়ে বড় ইসলামী দল হিসেবে মুসলিম লীগ মনে হচ্ছে এই ইয়ার বিরোধিতা করেছিল এবং এই বাহিনীগুলো গড়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছিল। কিন্তু মুসলিম লীগ নিয়ে বড় কোশ্চেন নেই, জামাতকে নিয়ে বড় কোশ্চেন এখন দেখা দিয়েছে, যেহেতু এখন জামাত বড় দল। আর জামাতের সাথে সবাই রাজনীতি করছে, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলা সবাই রাজনীতি করছে। আমি যে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগে 20 বছর পরে বিচার ছাড়াই মেনে নেবেন কিনা? আমি যতটুকু জানি, আমার স্বল্প পড়াশোনায় যতটুকু জানি যে হচ্ছে মেইন অপরাধীদের একটা বিচার শেখ মুজিবুর রহমান একটা তালিকা করে করেছিলেন এবং বাকিদেরকে ক্ষমা ঘোষণা করছিলেন। পরবর্তীতে আবার হচ্ছে শেখ হাসিনা এসব একটা বিচার করছেন। আমি জানি না সেটা, আমি আমাদের কাছে যেটা প্রতিমান হয়েছে বিচারিক হত্যাকাণ্ড প্রতিমান হয়েছে। তো সেই কথাটা বলছি, জামাত প্রয়োজন হচ্ছে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এটা রাষ্ট্রের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাইতে পারে যে হচ্ছে আমরা ক্ষমা চেয়ে নিরপেক্ষ তদন্ত আহ্বান করতেছি, আমাদের কোনো নেতৃবৃন্দ এটার সাথে জড়িত ছিল কিনা এই ধরনের কথা বলতে। বাট এই প্রজন্ম, তাদের পরবর্তী প্রজন্ম আইসে আমার মনে হয় যদি আমরা তাদেরকে এই দায়গুলো দিতে যাই তাহলে হচ্ছে এটা বিভাজন তৈরি হবে। আর আওয়ামী লীগের কথা যেটা বলছেন, এই ক্ষতটা একেবারেই মানে হচ্ছে দগদগে অবস্থায় আছে, এখনো একটু লাগলে যন্ত্রণা হয়।
তা আওয়ামী লীগের ব্যাপারটা পরবর্তী প্রজন্মগুলো সিদ্ধান্ত নিবে। তবে এই প্রজন্ম যারা হচ্ছে এখন যারা আমরা রাজনীতি করতেছি, যারা এটা আওয়ামী লীগের এই বর্বরতা দেখছি, তারা কখনো তারা জীবিত থাকতে তো হয়তো আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে দেখেন ভাইয়ের কথা আমাদের কথার ভিতর ভিন্নতা আছে। আবার দেখেন কিছু ক্ষেত্রে হান্নান মাসুদের সাথে আমার ডিবেট হলো, তার অনেক কথার সাথে আমার কথার আবার একমত আছে। অর্থাৎ মাসুদ যে বক্তব্য শুরুতে দিয়েছিলেন, আই থিঙ্ক শেষে এসে বলবেন না এটা তার বক্তব্য ভুল ছিল, আর ওই ভুল বক্তব্যের কারণে কিন্তু এত বিতর্ক তর্ক। আমি বলি দেখেন, নাহিদ ইসলাম একটি কথা তিনি বলেছিলেন যে 24-এর গণ অভ্যুত্থানে জামাত ভূমিকা রাখার কারণে তারা 71-এর কাফফারা দিয়েছে। আমরা এর আগে দেখেছি যে বিএনপির সাথে জামাতের নির্বাচনী জোট হয়েছে, একসাথে ক্ষমতার শেয়ার সেটাও হয়েছে, এমনকি জামাতের সাথে আওয়ামী লীগের যুগপৎ আন্দোলন হয়েছে। অর্থাৎ জামাতের প্রসঙ্গ এখন আমার কাছে মনে হয় যে ওই 71-এর যে বিষয়টা, এই প্রসঙ্গগুলো এখন আর খুব বেশি প্রাসঙ্গিক না। এর কারণটা হলো যে তারা কখনো আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করেছে, কখনো বিএনপির সাথে আপনার জোট করে নির্বাচন করেছে, কখনো আবার অন্য দলের সাথে, এমনকি জাতীয় পার্টির অধীনেও তারা নির্বাচনে গিয়েছে। তার মানে এখন প্রসঙ্গগুলো আসলে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, যে কারণে তরুণ প্রজন্ম আর ওই স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি রাজাকার এই কথাগুলো আসলে গ্রহণ করে না। তবে তারপরও আমার কাছে মনে হয়, আমিও অনেকবার বলেছি, যেটা শিবির থেকেও অনেক নেতৃবৃন্দ বের হয়ে গিয়েছে, যেমন আপনার এখন যে আপনার এবি পার্টি না আপনার এবি পার্টির মঞ্জু ভাই এবং হচ্ছে আরেকজন অ্যাডভোকেট আপনার শিশির ভাই, তারা কিন্তু একটা সময় ওই জিনিসটা সামনে এনেছিলেন যে জামাতের উচিত 71-এর বিষয়টা আসলে মীমাংসা করা। তো আমার কাছে মনে হয় এই যে বিতর্ক বিভিন্ন সময় হয়, এই বিতর্কগুলো আসলে আমরা কেন করব সব সময়? এই বিতর্কগুলো আসলে মানুষ গ্রহণ করে না। এই জন্য আমার কথা হলো যে জামাতের উচিত হলো এই বিষয়টা নিয়ে আনুষ্ঠানিক একটা ফিনিশিং টানা, আনুষ্ঠানিকভাবে, তাহলে কেউ বিতর্ক সৃষ্টির সুযোগ পাবে না।